বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। না, আজকের দিনটা আমাদের দেশে কোথাও পালন করার প্রথা নেই। যেমন কোন একটা দিন হয় না একেবারে সারা পৃথিবীতে পালন করা হয়, তেমন দিনও এটা নয়। এটা একেবারেই আমেরিকায় পালন করা হয় এই 9ই এপ্রিল। কিন্তু মনে হচ্ছিল আমাদের দেশেও একটা দিন এই সমস্ত মানুষদের ভেবে, এই সমস্ত মানুষের কথা ভেবে পালন করা উচিত। তাদের কথা ভেবে সেটা বলবার আগে বলি, আজকের দিনটা হলো ন্যাশনাল ফর্মার প্রিজনার অফ ওয়ার রিকগনিশন ডে, অর্থাৎ দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা শত্রুপক্ষের হাতে বন্দী হয়েছেন তাদের কথা মনে করবার দিন। ধরুন, আমাদের দেশে তো কত কত যুদ্ধ হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, কত সৈনিক বন্দী হয়ে থেকেছেন, হয়তো এখনো আছেন বিদেশের কারাগারে। আমরা কি তাদের কথা একটা দিনের জন্য মনে করে তাদের স্যালুট বলুন, প্রণাম বলুন, যাই বলুন, জানাতে পারি না? এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প। সেখানে রাজা সেই ঋষির মেয়েকে বিয়ে করে দুজনে মিলে হাঁটতে হাঁটতে রাজধানীতে ফিরে যাচ্ছেন। এমন সময় এক রাক্ষস ধরে সে কি বলছে, কি করছে, সেই সমস্ত কথা বলবো আপনাদের, সেই গল্প শোনাবো। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ ধর্ম নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, আচরণ নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, কর্ম নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, তাই নিয়ে আপনাদের শোনাবো তার কথাবার্তা। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, সেই মিশনারি, তার নানান রকমের কাজ আমাদের দেশে, তাকে স্মরণ করব, তার নাম বলবো আপনাদের। এবং তারপরে বলবো একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানীর কথা। আপনারা সকলেই তার নাম জানেন, সকলেই জানেন, এবং এই গল্পটাও আমার নিজের ধারণা সকলেরই জানা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, তারপর বাইরে দূরেতে বুদ্ধ নীলকণ্ঠ মন্দিরের কথা বলতে বসেছি, নেপালের একটি বিখ্যাত মন্দির, সেই সমস্ত কথাবার্তা হবে। তাহলে আপাতত গানের পর পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। প্রণবী তোমারে বলছিলাম স্বামী বিবেকানন্দের কথা। এখন স্বামীজি যেটা বলছেন কি সাংঘাতিক কথা বলুন তো। বলছেন কোন ধর্ম পালন করবে সেটা নিজের স্বভাব, প্রবণতা, ভালো মন্দের বোধ, এই সব দিয়ে নিজে ঠিক করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। আচ্ছা বলুন তো, যখন চারপাশে শুনতে পাই এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, এই ধর্ম মেনে আপনাকে খেতে হবে, পড়তে হবে, তখন বিবেকানন্দের এই কথাগুলো কেমন আগুনের গোলার মতন আমাদের এই সমস্ত ভাবনা চিন্তা, আমাদের দীর্ঘদিন ধরে লালন করা যুক্তিহীন সব বিশ্বাস, সবকিছুকে একবারে ভেঙে চুরে তছনছ করে দেয় না? কিন্তু ধর্মের কথা তো হলো, এরপর কর্মের কথা। স্বামীজি কি বলছেন কর্ম সম্পর্কে বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন প্রণমী তোমারে। ধর্ম নিয়ে তো স্বামীজির কথা বললাম, এবারে ধর্মের পিছু পিছু যে শব্দটা আসে সেইটা নিয়ে তার বক্তব্য একটু শুনি। ধর্মের কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভেসে ওঠে কর্ম শব্দটার কথা না? হ্যাঁ, তো এই কর্ম নিয়ে স্বামীজি কি বলছেন সেইটা এবার শুনব। আচ্ছা, আমরা তো এরকম একটা ভাগ করে নিয়েছি না, এইটা হলো ভালো কাজ, এইটা হলো খারাপ কাজ, ভালো খারাপ ভালো খারাপ। এই যে ভাগটা,
এইটা যে কোনো মানে আসলে নেই সেটা কি আপনি আমি মনে মনে জানি না? আমরা কি মনে মনে জানি না একেবারে নির্বিশেষ ভালো কাজ বলে কিচ্ছু হয় না, তার মধ্যেও কোথাও কোথাও খারাপ মিশে থাকে, আবার নির্বিশেষ খারাপ কাজ বলেও কিছু হয় না, তার মধ্যেও ভালো মিশে থাকবেই। আমার জ্ঞান বুদ্ধি মতো আমি বোঝাবার চেষ্টা করতে পারি আপনাদের। ধরুন একজন মানুষ খুব নৃশংস খুনি, তো তাকে শাস্তি দেওয়া তো ভালো কাজ। আচ্ছা, কিন্তু ভেবে দেখুন সে যে এইরকম নৃশংস খুনি হয়ে উঠেছে, তার পেছনে তার পরিবার বলুন, সমাজ বলুন, তাদের কোনো দায় নেই, আছে কি নেই? তাহলে তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু তারই খারাপ হয়ে যাবার জন্য যারা দায়ী তাদের তো কিছু করতে পারছি না। অন্যদিকে দেখুন, ওই যে রত্নাকরের পাপের ভাগের সেই গল্পটা, দস্যু রত্নাকর ডাকাতি করেছে তার বৃদ্ধ বাবা মায়ের জন্য, তার স্ত্রী ছেলে মেয়েকে ভালো রাখবার জন্য। সে যদি এটা না করত তাহলে তারা হয়তো না খেয়ে মরে যেত। তাহলে তার ডাকাতির মধ্যেও তো একটা ভালো কাজ আছে। আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, আমার তো অন্তত কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। স্বামী বিবেকানন্দের কথায় আসি। তিনি বলছেন যে কোনো কর্মের সঙ্গে যদি নিজের ভালো লাগা মন্দ লাগা মেশাও, তাহলে ওই ভালো লাগা মন্দ লাগাটাকে বাঁচাতে পারবে না। তার চেয়ে নিষ্কাম ভাবে কর্ম করে যাও, যেটা কর্তব্য সেইটা করে যাও। কর্মণ্যেমাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজ করো কিন্তু ফলটা আমাকে দাও। তার মানে কি দাঁড়ালো? নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য কাজ করো। তুমি যা কিছু করছো তোমার সেই কাজের ভালো মন্দের দায় সমস্ত ঈশ্বরের। আর একটা খুব দারুণ কথা বলেছিলেন স্বামীজি, সেটা বলি আপনাদের। ওই যে হরিপদ মিত্রর কথা হচ্ছিল, তো হরিপদ মিত্র তাকে বলেছিলেন, আচ্ছা এই যে যুদ্ধ থামিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে অতক্ষণ ধরে উপদেশ দিলেন, এটি কি সম্ভব? এটি কি ঐতিহাসিক দিক থেকে সত্যি? এর উত্তরে স্বামীজি কি বলছেন? বলছেন তা জেনে কি হবে? তোমার কাজ হলো গীতায় যে উপদেশগুলো দেওয়া আছে সেগুলো নিজের জীবনে কতখানি প্রয়োগ করা যায় তার চেষ্টা করা। এগুলো ঐতিহাসিক দিক থেকে কতখানি সত্যি তা জেনে তোমার কি হবে? হ্যাঁ বলুন, ভালো কথা নয়? কতখানি উপদেশগুলো প্রয়োগ করতে পারবো, এইটাই তোমার আসল লক্ষ্য করার বিষয়, তাই না? শেষ হলো, প্রণামী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তার আগে গান। পেরেছেন গতদিনে কার কথা বলেছিলাম? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন পর্বে মিশনারি শিক্ষার বিস্তার করতে চেয়েছিলেন। সতীদাহ বলুন, শিশু হত্যা বলুন, মানে ধর্মের নাম করে যত কিছু অন্যায় একটা সময় ছিল সবকিছুকে আটকাবার চেষ্টা করেছিলেন। আবার অসম্ভব দয়ালু মানুষ ছিলেন। অন্যের দুঃখ দেখলে সে যে করে হোক যতটুকু পারেন তাকে সাহায্য করবেনই। এই মানুষটির কথাই তো বলেছি গতকালের হে মহাজীবনে। মানুষটির নাম উইলিয়াম ক্যারি। আমরা কেরি বলি কিন্তু উচ্চারণটা বোধ হয় এইরকম, উইলিয়াম ক্যারি। এরপর নতুন কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন পর্বে। ভেবে বলুন কার গল্প বলছি, কিন্তু তার আগে একটু গান শুনে নেওয়া যাক, কেমন? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছেন। আজকে যে মহাজীবন যার কথা বলবো, মানুষটা বিখ্যাত পদার্থ বিজ্ঞানী। অসাধারণ সমস্ত কাজ রয়েছে তার বিজ্ঞানের উপর, এবং পদার্থ বিজ্ঞানে সাংঘাতিক সব কাজ করার পুরস্কার হিসেবে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তা এহেন যে মানুষ,
তাকে তো নানান জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াতে হতো তার আবিষ্কার করা তত্ত্বের উপরে। গাড়ি করে যেতেন তিনি বক্তৃতার জায়গায়। যতক্ষণ বক্তৃতা দিতেন তার গাড়ির যে ড্রাইভার সে ওই অডিটোরিয়ামে বসে বসে শুনত সেই বক্তৃতা। ধরুন মোটামুটি একই বক্তৃতা দিনের পর দিন দিয়ে চলেছেন, ক্লান্তিও তো লাগে মানুষের। তো সেদিন যাচ্ছেন এক জায়গায় বলতে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। সেই সভা, সেই লোকজন, সেই এক কথা। তো সে কথা কাকে আর বলবেন, মনের দুঃখের কথা বলছিলেন তার গাড়ির ড্রাইভারকে। ড্রাইভার শুনে বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করি, আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোক কি আপনাকে চেনে? তিনি বললেন, না না, আমি আগে ওখানে কখনো যাইনি, ওখানকার কারোর সঙ্গে আমার আলাপ পরিচয়ও কিছু নেই। মনে রাখবেন এটা হলো 1920, 21, 22, 25 এই সময়কার কথা। তখন ওই বিখ্যাত লোকেদের ছবি এইরকম মোবাইলে ঢুকে আপনার আমার পকেট বন্দি হয়নি। হ্যাঁ, তো ড্রাইভার বলল, স্যার যদি রাগ না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম যে আজকে যদি আপনার বক্তৃতাটা আমি দিই। মানে মানে স্যার আমি তো প্রায় রোজ আপনার বক্তৃতা শুনি, আমার মুখস্থ হয়ে গেছে স্যার। ওরা তো কেউ আপনাকে চেনে না, মানে আমি যদি আপনি হয়ে ওখানে বলি কেউ ধরতে পারবে না স্যার, বেশ মজা হবে। তাই সত্যি তো, যেখানে যাচ্ছেন সেখানে তো ওকে কেউ চেনে না, উনি কেমন দেখতে কেউ জানেই না। দেখা যাক কি হয়। বিজ্ঞানী হ্যাঁ বলে দিলেন। সেদিন বক্তৃতা দিল বিজ্ঞানীর ড্রাইভার, আর ড্রাইভার হয়ে পেছনের সারিতে বসে বসে সে বক্তৃতা শুনলেন সেই বিজ্ঞানী নিজে। দারুণ দারুণ, নিখুঁত। এরপর থেকে নিয়ম হয়ে গেল, অচেনা জায়গায় আর বিজ্ঞানী নিজে মঞ্চে ওঠেন না, তার বদলে তার ড্রাইভার দিব্যি বক্তৃতাটা চালিয়ে দেয়। তিনি শ্রোতা হয়ে শোনেন আর মনে মনে তারিফ করেন। কিন্তু ওই গান আছে না, চিরদিন কাহারো সমান নাহি যায়। কেউ ধরুন ওই পালে বাঘ পাড়ার গল্প সবাই জানে। সেদিনের সবাই হয়েছে কি, ড্রাইভার সবে বক্তৃতাটি শেষ করেছে, হাততালির ঝড়। এমন সময় একটি ছেলে হাত তুলে উঠে দাঁড়ালো। মিস্টার অমুক, আমার একটা প্রশ্ন আছে বলে একটি প্রশ্ন। এইবার মিস্টার অমুক, মানে মিস্টার অমুকের বেশে ড্রাইভার কি করবে? তার মুখস্থ করার নোটের বাইরের প্রশ্ন তো এটা। কিন্তু সেও তো কম যায় না, সে হো হো করে হেসে উঠল। আরে এটা একটা প্রশ্ন হলো, এই প্রশ্নের জবাব আর আমি কি দেব, আমার ড্রাইভার দিয়ে দিতে পারবে। ওহে উত্তরটা বলে দাও তো। উত্তর দেওয়ার জন্য কে দর্শকদের মধ্যে থেকে উঠে এলেন তাকে আপনাদের বলে দিতে হবে। শেষ হলো আজকের হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, চিঠিপত্রের উত্তর দেওয়ার জন্য। প্রথম চিঠি লিখেছেন অন্নপূর্ণা চক্রবর্তী। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের চিঠিপত্র পর্বে। আমার প্রণাম নেবেন মাস্টারমশাই। স্যার, ছোট থেকেই বড়লিনের সংসারে নাটক শোনা আপনার জাদুকরী কণ্ঠে বেশ মানিয়েছে এই পোশাকে। ভালো থাকার শুভকামনা জানাই বারংবার। শরণাগত থেকে অনেক পাওয়া, শেখা, জানা ঠিক যেন ফিরে পাই আমার সেই স্কুলের লাইব্রেরি ক্লাসের মাস্টারমশাইয়ের বলা গল্পের আদলে বোঝানো। এইভাবেই এগিয়ে চলুক নতুন ছন্দে। অন্নপূর্ণা চক্রবর্তী। অনেক ধন্যবাদ আপনাকে। এই সমস্ত চিঠিগুলো আমি আগেও বলেছি, খুব উৎসাহ দেয়, খুব মন ভালো হয়ে যায় আর কি। মনে হয় যে কিছু মানুষের কাছে তো পৌঁছতে পারছি, এটা একটা খুব বড় পাওনা, যাই বলুন না কেন। এর পরের চিঠি হলো, সুপ্রভাত সৌমিত্রবাবু, আমি রঞ্জনা বর্ধন।
আপনার কণ্ঠে প্রথম জানলাম পাকিস্তানে হিন্দুদের মন্দিরের কথা। অভূতপূর্ব আপনার বলার ভঙ্গি। বর্ধমানের মন্দিরের পর একবার টাটানগরের ভুবনেশ্বরী মায়ের মন্দির টেলকো কলোনিতে যেটি আছে পাথরের উপর, মনে হয় দক্ষিণ ভারতের মন্দির। আমি দেখেছি, তবুও আপনার কণ্ঠে শুনতে চাই। আশা করি 2021 সালে শুনতে পাব, আশা রাখি। রঞ্জনা দেবী, খুব ভালো প্রস্তাব, নিশ্চয়ই ভাবা যেতে পারে, কিন্তু আপনাকে একটু খাটাবো। আপনি একটু এই মন্দিরের কিছু ছবি, এই মন্দির সম্পর্কে যদি কোনো গল্প টল্প থাকে, কাহিনী ইত্যাদি ইত্যাদি থাকে, সেই সমস্ত মন্দিরের ব্যাপারে বিস্তারিত যা কিছু বলবার, সেইগুলো একটু যদি হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় আর কি। আপনার চোখ দিয়ে আমি মন্দিরটা দেখতে পারি। পাঠাবেন একটু? আর একটা চিঠি পড়ি। ডিয়ার সৌমিত্রবাবু, নমস্কার অ্যান্ড গুড মর্নিং। আমি পাঠালাম আমার ছোটবেলার দল উৎসবের বর্ণনা, নিচে অ্যাটাচমেন্টে বেস্ট রিগার্ডস, পীযূষ ভাদুড়ী, বালি বলে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আমি একটু পড়ি। আমার ছোটবেলার দোল উৎসবের বর্ণনা। তখন বয়স আমার 7 বছর, অবশ্য এখন 70+। আচ্ছা, তার মানে প্রায় 63 বছর আগের দোল উৎসবের চেহারাটা আমরা এখন জানতে পারবো। আমরা থাকতাম মহারাষ্ট্রর একটি গ্রামে, যার নাম তিলকনগর, বাল গঙ্গাধর তিলকের দেশে। জায়গাটিতে ছিল চিনির কারখানা, যেখানে আমার বাবা ম্যানেজার পদে কাজ করতেন। আমরা বরাবরই প্রবাসী বাঙালি। সেখানে দোলের দিনে ছুটি অবশ্যই থাকত। সকাল একটু গড়াতেই আমাদের বাড়িতে বিরাট একটি লোকের ভিড় আসত। পুরো রঙে, বুঝতে পারছি না, সবই যেন লাল আর সবুজের খেলা। বাবা আর আমি আমাদের বাগানে বেরিয়ে ওনাদের স্বাগত জানানোর সাথে সাথেই আমাদের রঙে চুবিয়ে দিত, আর আমরা হই হই করে মিষ্টি লাড্ডু বিতরণ করতাম। আমাদের রঙের খেলা কোথায় যেন বাগানের ফুলের রঙের সঙ্গে মিলে যেত। বাহ বাহ। আর মিলে যেত যেন আমাদের আত্মার আলিঙ্গনে। কোনো প্রশ্নই হতো না। রঙের ভাষায় মারাঠি, হিন্দি ও বাংলা সব মিলেমিশে একাকার হয়ে যেত। একেই বলে ইন্ডিভিজুয়ালিটি মার্জেস উইথ টোটালিটি। তখনও ওখানে বিহারের মাইগ্রেন্ট লেবার আসত, আর সকলের মধ্যে একটি সুসম্পর্ক ছিল। অনেক বাড়িতেই সত্যনারায়ণ পুজো হতো পূর্ণিমা উপলক্ষে। দিনটি ভারী ঝকঝকে লাগত। আবার সন্ধ্যাবেলা আমরা বাড়ি বাড়ি গিয়ে আবির খেলতাম। সন্ধে গড়িয়ে রাত হলেই মার পাশে শুয়ে যেন নিদ্রা দেবী টেনে নিত নিজের কোলে। আবার একটি বছরের প্রতীক্ষা। পীযূষ ভাদুড়ী, বালি। ধন্যবাদ পীযূষ বাবু। অনেক দিনের পুরনো দোলের কথা বলেছেন, সেটা তো একটা প্রাপ্তি বটেই। তার বাইরে আর একটা খুব বড় প্রাপ্তি হচ্ছে যে কলকাতা থেকে দূরে মহারাষ্ট্রের একটা গ্রামে, সেখানে কেমন করে দোল খেলতেন আপনারা। আপনারা নন, আপনাদের বাবা মায়েরাই খেলতেন। আপনারাও ছোটরা যেমন করে খেলে, হই হুল্লোড় মজা করে খেলতেন। সেই মজাটার খুব ছোঁয়া পাওয়া গেল আর কি আপনার চিঠির মধ্যে থেকে। এইসব চিঠিগুলো অনুষ্ঠানকে খুব বড় করে দেয় আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এখন গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বাইরে দূরে।
দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে, এই যে বুদ্ধনীল মন্দিরের কথা বলতে বসেছি, বুদ্ধ নীলকণ্ঠ মন্দির, এই মন্দিরের পেছনে বা বলতে পারেন এই মূর্তির পেছনে একটা পুরাণের কাহিনী আছে। শিব কি করে নীলকণ্ঠ হয়েছিলেন তা তো আপনারা সকলে জানেন, সেই ছোটবেলা থেকে শুনে আসছি, কাজে ওই নিয়ে বেশি কথা বলবো না, শুধু পুরাণের যে গল্পটা আছে সেইটা আপনাদের একটু মনে করিয়ে দেব। যেমন একটা ডাল থেকে অন্য অন্য ডালপালা বেরোয়, তেমনি সেই পুরাণের গল্পটা থেকে এই বুদ্ধ নীলকণ্ঠ মন্দিরের গল্পের জন্ম। সে গল্পে যাবার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর বুদ্ধ নীলকণ্ঠ মন্দির। মনে আছে নিশ্চয়ই, সমুদ্র মন্থনের দড়ি হয়েছিলেন বাসুকী নাগ। তিনি পাক দিয়ে দিয়ে কিছুতেই আর মন্থন করে উঠতে পারছেন না। সেই পরিশ্রমে তার মুখ দিয়ে গরল বেরিয়ে আসছে হু হু করে। সেই গরল তো গোটা চরাচরকে আচ্ছন্ন করে ফেলবে। যে করে হোক ওই বিষকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে, তা না হলে তো এই ভুবন ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন তখন কি হলো। শিব সেই গরলকে নিজের কণ্ঠে ধারণ করলেন, পৃথিবী বেঁচে গেল। কিন্তু শিবের গলা সেই বিষে নীল হয়ে গেল, সেই থেকে তিনি নীলকণ্ঠ। এই আমাদের জানা পুরাণের কাহিনী। এবারে বুদ্ধ নীলকণ্ঠ নিয়ে যে আখ্যান, সেইখানে আসি না। বাসুকীর সেই বিষ কণ্ঠে ধারণ করতে পারছেন না শিব, তার পর্যন্ত সারা শরীর জ্বলে যাচ্ছে। সেই জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভগবান শিব এই কাঠমান্ডুর কাছে গোসাইকুণ্ড বলে একটা জায়গায় আঘাত করলেন। সেই আঘাতে ধরিত্রীর বুক ফেটে জলধারা বেরিয়ে এলো। এই হলো সেই কুণ্ডের ইতিকথা। এবার এখানে নারায়ণের একটি মূর্তি আছে, যেটা দেখবার জন্য দেশ বিদেশ থেকে ভক্তেরা ছুটে ছুটে আসেন। এই নারায়ণ মূর্তির বৈশিষ্ট্য হল, নারায়ণ এখানে জলের উপরে শুয়ে আছেন। শুয়ে আছেন অনন্ত নাগের উপরে। অনন্ত নাগের মোট 11টি ফনা। খুব চমৎকার করে তৈরি করা হয়েছে পুরো অবয়বটা। পাথর কেটে 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 তীক্ষ্ণ করে তৈরি করা হয়েছে শ্রী বিষ্ণুর মূর্তি, একেবারে জীবন্ত বলে মনে হয়। মানে আমাদের প্রাচীন ভারতের স্থাপত্য যে কতটাই উন্নত ছিল তা বুঝতে পারা যায় এই মূর্তির দিকে তাকালে। তো কত বড় এই মূর্তি! শুয়ে আছেন দেব বিষ্ণু, অনন্ত নাগ আর তার উপরে শায়িত বিষ্ণু। সব মিলিয়ে জল থেকে এর উচ্চতা হলো 5 মিটারের মতো, আর লম্বায় জলের উপরে প্রায় 13 মিটার জায়গা জুড়ে শুয়ে আছেন তিনি। দেখুন, আমি যে খুব অনেক কিছু দেখেছি এমন দাবি করব না, কিন্তু এমন শায়িত একটি মূর্তি জলের উপর আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না। পুরোটা পাথরের তৈরি, প্রায় 1400 বছরের পুরনো। এসব তো গেল বিবরণ, পুরাণের কথা। ইতিহাস কি বলছে সেইটা একবার দেখি। ইতিহাসের হিসেব অনুসারে 7ম শতাব্দীতে রাজা বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্যের শাসনকালে এই মন্দির তৈরি হয়েছিল। এবারে বলি কোন সময় যাবেন এই মন্দিরে। একটা খুব বড় মেলা, পুজো, উৎসব যাই বলুন না কেন হয় হরিবোধিনী একাদশীর সময়। তখন এবারে অজস্র মানুষ আসেন এই মন্দিরে জলের উপর শায়িত শ্রী বিষ্ণুকে দেখবার জন্য। আসলে কথিত আছে এই তিথিতে বছরে একবার ভগবান শ্রী বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়। ব্যাস, এই পর্যন্ত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হবে।